আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা পার্টস অফ স্পিচ নিয়ে ডিটেলস পড়েছি। পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশনের কৌশলও আমরা জেনেছি। যে কোনো কিছু পড়ার পরে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে আমাদের অবস্থানটা যাচাই করা যে আমরা এগুলো পারি কি না। তো এই জন্যই আজকের খুব গুরুত্বপূর্ণ 11টি কোয়েশ্চেন আমি অ্যারেঞ্জ করেছি, যেগুলো বিভিন্ন নিয়োগ পরীক্ষাতে এসেছে। তো 11টি থেকে আসলে পরীক্ষাতে আসার সম্ভাবনাও আছে এবং এই টাইপ থেকে নর্মালি কোয়েশ্চেন থাকবে ইনশাআল্লাহ। তো এই জন্য আমরা একটু গুরুত্ব দিয়ে এই বিষয়টা পড়বো এবং নিজেকে যাচাই করব। আজকের ভিডিওটা দেখার আগে আপনারা এক কাজ করবেন, আপনারা চেষ্টা করবেন যে ডেসক্রিপশন বক্সে যে দেওয়া আছে, এই কোয়েশ্চেনগুলো দেওয়া আছে, এগুলো নিজে পারেন কি না। যদি নিজে পারেন তাহলে তো পারলেন, আর তারপরে আমার উত্তরের সাথে এখানে মিলিয়ে নেবেন। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। প্রথম যে কোয়েশ্চেন আমরা দেখি, দ্য ক্রিকেট ম্যাচ ওয়াজ টেলিকাস্ট লাইভ, হেয়ার লাইভ ইজ। প্রশ্নটা আমরা বোঝার চেষ্টা করি। প্রথম বলতেছে যে ক্রিকেট ম্যাচটা কী করছিল, টেলিকাস্ট করা হচ্ছিল। টেলিকাস্ট করা মানে কি, সম্প্রচার করা। কিভাবে সম্প্রচার করা হচ্ছিল, লাইভ মানে সরাসরি। লাইভ শব্দটা অনেকগুলো অর্থ কিন্তু আছে। লাইভ মানে আমাদের জীবনও বোঝায়, লাইফের প্লুরাল ফর্ম হিসেবে। এরপরে আমরা বলতে পারি লাইভ হচ্ছে সরাসরি বোঝায়, লাইভ অর্থ বাস করাও বোঝায়, অনেকগুলো বিষয় বোঝায়। তো এই জন্য আমরা এটা যেটা বলতেছি সেটা হচ্ছে কি, ক্রিকেট ম্যাচ যেহেতু বোঝাচ্ছে সেজন্য এটা সম্প্রচার করাই বোঝাবে। এখন কোয়েশ্চেন হচ্ছে এইটা কোন পার্টস অফ স্পিচ। আমি এখানে কোনো অপশন দেই নাই। তা আমরা বের করি, আমরা দেখি যে এটা তো কোনো না, নাম না, তাই না? এটা তো আমরা জানি নাম না, তাহলে এটা নাউন প্রনাউন হবে না। এটা কোনো গুণ না, মানে এটার পরে কোনো নাউন দেওয়া নাই, তাহলে এটা কোনো অ্যাডজেক্টিভও হবে না। এইটার আগে কি দেওয়া আছে, একটা ভার্ব আছে, যা আমরা জানি ভার্বের সাথে নর্মালি কি থাকে, অ্যাডভার্ব থাকে। আমরা একটা নিয়ম পড়েছিলাম যে ভার্বের পরে যদি কোনো কিছু থাকে আর এরপরে এটা হচ্ছে বর্ডার 1, আর এরপরে যদি এখানে ফুল স্টপ থাকে মানে বর্ডার 2 থাকে, মাঝখানে একটা শব্দ হইলে সেটা হবে গিয়ে অ্যাডভার্ব। এই লাস্ট ভিডিওতে আমরা এই জিনিসটা জেনেছি। তাইলে এই দৃষ্টিতে আমরা বলতে পারি এটা হচ্ছে গিয়ে অ্যাডভার্ব। আমরা আরেকটা সহজ টেকনিক বলেছিলাম যে ভার্বকে যদি হুয়েন, হোয়ার, হোয়াই, হাউ এই 4টা দিয়ে শব্দ দিয়ে প্রশ্ন করি, তাহলে যে উত্তরটা পাবো সেটা হচ্ছে গিয়ে অ্যাডভার্ব। এখন আমি এটাকে হাউ দিয়ে যদি প্রশ্ন করি যে কিভাবে সম্প্রচার হয়েছিল, হাউ, উত্তর আসবে গিয়ে লাইভ, তার মানে এই লাইভটা হবে গিয়ে একটা অ্যাডভার্ব। এখন আপনি বলতে পারেন যে হুয়েন, হোয়ার, হোয়াই, হাউ এই 4টা তো জিনিস, 4টা জিনিসের মধ্যে আমি হাউ দিয়ে প্রশ্ন করবো, এটা বুঝবো কীভাবে? এটা হচ্ছে কি, আপনি একটু প্র্যাকটিস করলেই নিজেই আইডিয়াটা গ্রো করতে পারবেন। যেমন ধরেন হুয়েন মানে কি কখন, এখানে কি কোনো সময় দেওয়া আছে, লাইভ কি কোনো সময় না, তাহলে আপনি হুয়েন দিয়ে জিজ্ঞাসা করবেন কেন? হুয়েন হোয়ার মানে স্থান, এটা কি কোনো স্থান? সেটা তো স্থানও না। তো এই যে আপনি নিজেই বুঝতে পারবেন যে এই হাউ দিয়ে কেন আপনি প্রশ্ন করবেন, যেহেতু এটা কেমন বলতে যাচ্ছে এই জন্য আমরা হাউ দিয়ে প্রশ্ন করেছি। তাহলে এটা হচ্ছে গিয়ে অ্যাডভার্ব, এটা আমরা জানতে পারলাম। তো আপনি যদি নিয়মগুলো পড়েন বা আপনার বেসিক আইডিয়া থাকে, বিষয়টা খুব ইজিলি আপনি আইডেন্টিফাই করতে পারবেন। পরেরটা হচ্ছে গিয়ে আই স্টিল হ্যাভ দ্যাশ মানি। মানি একটা নাউন, এর আগে কী দেওয়া আছে, একটা শূন্যস্থান দেওয়া আছে, বলতেছে এইগুলা বসবে। এই সবগুলো জিনিসগুলো কি, এগুলাকে বলা হয় ডিটারমিনার। এগুলা নাউনের আগে বসে অ্যাডজেক্টিভের মতো কাজ করে। এখন এগুলা কি হিসাবে বসে, এগুলা আগে হিসাব করে দেখেন নাউনটা কীরকম, নাউনটা কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল। যদি কাউন্টেবল নাউন হয় তার আগে কিছু জিনিস বসে, আর আনকাউন্টেবল নাউন হয় তার আগেও কিছু জিনিস বসে। এগুলো আমরা কিন্তু আগে আলোচনা করেছি। তো এখন এইটা যেহেতু মানি হচ্ছে কি, আমরা 1-2 করে গণি না, মানে একটা মানি, 2টা মানি এরকম করে গণি না। হ্যাঁ, তো মানিকে এই জন্য আমরা বলি আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের আগে কী বসে আর কাউন্টেবল নাউনের আগে যদি কী বসে সেটা যদি আপনি জানতে পারেন, তাহলে এইটা আপনি ইজিলি উত্তর দিতে পারবেন। আমরা জানি লটস অফ, মেনি, এফ ইউ এগুলো সব কাউন্টেবল নাউনের আগে বসে। যেহেতু এটা আনকাউন্টেবল নাউন, তার আগে অবশ্যই এই 3টা বসবে না, তাহলে বাকি রইল কোনটা, এ লিটল, তাহলে অবশ্যই এখানে এ লিটল বসবে। তো এই কনসেপ্টটা আমরা কি করব, আমরা তাহলে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের আগে কোনগুলো বসে বা বসে না, এই জিনিসটা আমাদের স্পষ্ট করে গুছিয়ে মনে করে রাখতে হবে। লাস্ট কোয়েশ্চেন হচ্ছে গিয়ে দেশ ডু ইউ স্পেল ইয়োর নেম, সারনেম। সারনেম মানে কি, ডাকনাম যেটা, উপনাম যেটা। তো তুমি কিভাবে তোমার সারনেমটা স্পেল করো, বানান করো। বানান করা কিভাবে বানান করো এটাই তো জানতে যাচ্ছে। কীভাবে, ইংলিশ কি, হুয়েন মানে কখন, হাউ মানে কিভাবে, হু মানে কে, হোয়ার মানে কোথায়, তাহলে উত্তর হবে হাউ, কিভাবে। হাউ আমরা এখানে বুঝতে পারলাম, ঠিক আছে। তা হাউ হচ্ছে গিয়ে কি, এখানে হাউ হচ্ছে গিয়ে এখানে একটা প্রনাউন। কীরকম প্রনাউন, এটা হচ্ছে গিয়ে একটা ইন্টারোগেটিভ প্রনাউন। তাহলে আপনি এগুলো ইজিলি বুঝতে পারবেন যদি আপনি প্রনাউনের ক্লাসিফিকেশনটা পড়ে রাখেন। এগুলো একেবারে বেসিক লেভেলের কোয়েশ্চেন। ওকে, এরপরেরটাতে আমরা দেখি যে আই হ্যাভ নো নিউজ ফর হিম, তার জন্য আমার কোনো খবর নাই।
মানে আমার কোনো কাছে কোনো সংবাদ নাই আর কি, বা তার সম্পর্কে আমি কিছু জানি না, এক কথায় অনেকভাবে এটা বলা যায়। আইডেন্টিফাই দ্য ডিটারমিনার, এখানে ডিটারমিনার কোনটা? ডিটারমিনার কার আগে বসে? আমরা বলেছিলাম ডিটারমিনার নাউনের আগে বসে, আমরা এটা নিয়ে পড়েছি। এখানে নাউন কই? হিম একটা প্রনাউন, ফর একটা প্রিপোজিশন, হ্যাভ একটা ভার্ব, আই হচ্ছে গিয়ে একটা প্রনাউন। তাহলে এখানে নাউন কোনটা পাইলাম? নাউন হচ্ছে গিয়ে নিউজ। তো নাউনের আগে যা বসে তা ডিটারমিনার, তাহলে এখানে নো হচ্ছে গিয়ে ডিটারমিনার। এই ডিটারমিনার থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসেই, তাহলে এভাবে আমরা খুব ইজিলি ডিটারমিনার আইডেন্টিফাই করতে পারবো। ওকে, এর পরের যে কোয়েশ্চন সেটা হচ্ছে গিয়ে দ্য চাইল্ড ক্রাইড ফর মাদার, কায়ের মার জন্য? চাইল্ড তো তার মায়ের জন্যই কাঁদছে, বাচ্চাটা তার মায়ের জন্যই তো কাঁদবে, তাই না? এখানে বিষয় হচ্ছে এই টাইপের কোয়েশ্চনটা খুবই আসে, এবং এইটা আসছে কোন জায়গা থেকে দেখেন, মাদারকে বোঝানোর জন্য একটা ডিটারমিনার লাগবে এখানে। এখন এই ডিটারমিনার কি হতে পারে? মাদার কি হিজ হবে, মানে ছেলেটা, বাচ্চা যদি ছেলে হয় তাহলে হিজ, বাচ্চা যদি মেয়ে হয় তাহলে হার, আর বাচ্চা যদি ছেলে মেয়ে কিছু নাই হয় তাহলে ইট। এখানে টেকনিকটা কি? এখানে টেকনিক হচ্ছে যদি বেবি থাকে, বেবি তো আসলে কি, চাইল্ডটা কি, সে কি ছেলে মেয়ে আমরা কিছুই জানি না, যে চাইল্ডের ক্ষেত্রে এখানে কি বসে? ইটস বসে। কোনো প্রাণীর ক্ষেত্রেও ইট বসে, হি এবং হিজ বা হার এগুলো বসে না। তাহলে দ্য চাইল্ড ক্রাইড ফর ইটস মাদার, তার মায়ের জন্য। এই যে এই নিয়মটা, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা নিয়ম। আরেকটা জিনিস আছে এরকম, ওয়ান থাকলে ওয়ান হয়, ঠিক আছে? যেমন আমরা যদি বলি ওয়ান শুড অবে, একজনকে কী করতে হবে? মেনে চলতে হবে। কাকে? তার প্যারেন্টস, ধরুন প্যারেন্টসকে, তার পিতামাতাকে মেনে চলতে হবে। তাহলে এখানে আগে কী হবে? শূন্যস্থান দিয়ে দিবে, এখানে ওয়ান বসাতে হবে, কারণ একজনকে তার পিতামাতার নির্দেশনা মেনে চলতে হবে। এই যে ওয়ানের সাথে ওয়ান বসে এবং বেবির সাথে বা চিলড্রেনের সাথে যদি আমরা ইট বসে, এই দুইটা জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। এরপর একটা বেসিক কোয়েশ্চেন দেখি আমরা, দ্য এসেনশিয়াল পার্ট অফ এ সেন্টেন্স ইজ, একটা বাক্যের এসেনশিয়াল পার্ট, এসেনশিয়াল শব্দের অর্থ আমরা জানি, তাইলে এসেনশিয়াল শব্দের অর্থ হচ্ছে কি অত্যাবশ্যক, যা লাগবেই, ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। তো তাহলে আমরা এসেনশিয়াল পার্ট অফ একটা বাক্যের জন্য কী লাগবেই, যেটা ছাড়া বাক্য চলবে না? নাউন ছাড়াও চলে, প্রোনাউন ছাড়াও চলে, অ্যাডজেক্টিভ ছাড়াও চলে, ভার্ব ছাড়া বাক্য চলে না। এটা যারা আমরা বেসিক বিষয়গুলো পড়েছি সেগুলো আমরা জানি। আমি আসলে যেটা দেখলাম যে মানুষজন বেসিক জিনিস পড়তে চায় না। এই যে লেসনগুলো আমি দিচ্ছি সেগুলো হচ্ছে পরীক্ষাতে আসার মতো, এগুলোর প্রতি মানুষ ইন্টারেস্টেড না। মানুষ কী চায়? ওই যে ইউটিউবে থাম্বনেল দিয়ে দিয়েছে, একটা 10 মার্ক পাবেন, 20 মার্ক পাবেন, নিশ্চিত পাস, 80 মধ্যে 70-75 পাবেন, এই টাইপের জিনিসগুলো আমরা খুব দেখতে ভালোবাসি। বিনোদন আমরা পছন্দ করি, কিন্তু স্টাডি করতে বা কন্টিনিউয়াস স্টাডি করতে আমরা তেমন একটা আগ্রহী না। আচ্ছা, এরপরে দেখি আমরা আরেকটা ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে গিয়ে যে নাথিং লাস্ট ফর এভার। এই যে হোয়াট টাইপস অফ পার্টস অফ স্পিচ লাস্ট ইন দিস সেন্টেন্স, এই লাস্ট জিনিসটা পার্টস অফ স্পিচ, কোন পার্টস অফ স্পিচ? বাক্যে বলতেছে নাথিং লাস্ট ফর এভার। এখন লাস্ট শব্দের অর্থ কী? আমরা তো পড়েছি যে লাস্ট মানে হচ্ছে শেষ। এখানে লাস্ট মানুষ কোনজন, লাস্ট ট্রেন কোনটা, লাস্টের মানে শেষ, কিন্তু আরেকটা অর্থ আছে, লাস্ট মানে হচ্ছে গিয়ে টিকে থাকা, লাস্ট মানে হচ্ছে গিয়ে টিকে থাকা। তাহলে নাথিং লাস্ট ফর এভার এর অর্থ হচ্ছে কোনো কিছুই সারা জীবনের জন্য টিকে থাকে না, চিরকাল স্থায়ী হয় না। তাহলে এখানে লাস্ট শব্দটা কী আছে? লাস্টের সাথে দেখেন একটা এস লাগছে, তো কখন এস লাগে? ভার্বের সাথে এস লাগে কখন? যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। তাহলে এইটা যেহেতু মানে করতেছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে এস যুক্ত হয়েছে, তাহলে এটা অবশ্যই এর ভার্ব, এবং এটা বোঝাচ্ছে টিকে থাকা, মানে এটা হচ্ছে কি একটা ভার্ব। কোন ভার্ব? এটা কি অক্সিলারি ভার্ব, নাকি প্রিন্সিপাল ভার্ব, নাকি মেইন ভার্ব, নাকি মডেল অক্সিলারি ভার্ব? যারা ভার্বের 6টি ক্লাস আমি করেছি, 6টি ক্লাস যদি কেউ করে থাকেন তাহলে এটা স্পষ্টভাবে বোঝার কথা যে নাথিং, এই লাস্ট হচ্ছে গিয়ে একটা মেইন ভার্ব। মেইন ভার্বের আরেকটা নাম হচ্ছে গিয়ে প্রিন্সিপাল ভার্ব। কেন মেইন ভার্ব? আপনি অক্সিলারি ভার্ব তো এগুলো জানেন, এম ইজ আর ওয়াজ আর, এটা কি এগুলো আছে? নাই। মডেল অক্সিলারি আপনি জানেন ক্যান, কুড, মে, মাইট, শেল, শুড, এগুলো তো এখানে আছে, এখানেও নাই। এরপরে পার্টিসিপেল আপনি জানেন আইএনজি যুক্ত থাকে অথবা পিপি হয়, এখানে গিয়ে এগুলো আছে, এগুলোও তো নাই। তাহলে এটা কি ভার্ব? অবশ্যই মেইন ভার্ব। মেইন ভার্বকে অন্য নামে আমরা বলি প্রিন্সিপাল ভার্ব। তাহলে এইটাই হচ্ছে এখানে এটার উত্তর। পরেরটা হচ্ছে গিয়ে হানি টেস্ট সুইট, হানি মিষ্টি। হ্যাঁ, টেস্ট জিনিসটা কি? কোন ভার্ব? এটা কি অক্সিলারি ভার্ব, নাকি পার্টিসিপেল, নাকি মেইন ভার্ব, নাকি লিঙ্কিং ভার্ব? আপনাকে যদি এই প্রশ্নের উত্তর দিতে হয় তাহলে তো এই ভার্ব অপশন যেগুলো দিচ্ছে সেগুলো সম্পর্কে আপনার আইডিয়া থাকা উচিত। যদি আপনি এই অপশনগুলো সম্পর্কে আইডিয়া না থাকে আপনার, তাহলে কিভাবে আপনি উত্তর দিবেন?
তো এই জন্য আমি এই বিষয়ে বিস্তারিত বলেছি, বিস্তারিত বললে আপনি বুঝতে পারবেন। এখানে হানি এবং সুইট এটা হচ্ছে সাবজেক্ট, আর এটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। সাবজেক্ট কমপ্লিমেন্ট মানে কি, এমন জিনিস যেটা সাবজেক্টকে বোঝাচ্ছে, অর্থাৎ সাবজেক্টের বন্ধু। দেখুন এই ভার্বটা কী করতেছে, সাবজেক্ট এবং সাবজেক্টের বন্ধু। হানি যা, মিষ্টিও তাই, কী কথা। তাহলে হানি এবং মিষ্টি এই দুইটা বন্ধুকে এক করে দিচ্ছে, লিঙ্ক করে দিচ্ছে এই টেস্ট, এই জন্য তার নাম হচ্ছে কি লিঙ্কিং ভার্ব। তাহলে এখানে আমরা টেস্টকে কী বলবো, টেস্ট হচ্ছে কি একটা লিঙ্কিং ভার্ব। এরপরে আমরা একটু দেখি, আর এরপরে কি আছে, রুলিং স্টোন গ্যাদার্স নো মস। অনেকবার এটা পরীক্ষাতে আসছে, বিসিএসও আসছে। এখন এইটা কি আসলে, জিরান নাকি ভার্বাল নাউন নাকি পার্টিসিপিয়াল নাকি অ্যাডজেক্টিভ? ভার্বাল নাউন আমি বলেছি কি জিনিস, যখন ভার্ব থেকে কোনো জিরান আসে, নাউনের মতো কাজ করে, তখন তাকে আমরা বলি ভার্বাল নাউন। এখন কোয়েশ্চেন হচ্ছে কি, এখানে রুলিং তারপরে কি আছে দেখি, তারপরে স্টোন মানে পাথর। পাথর কি একটা নাউন? তাহলে নাউনের আগে যে বসছে সে অবশ্যই কি অ্যাডজেক্টিভ। তাহলে আমরা জানি যদি ভার প্লাস আইএনজি অ্যাডজেক্টিভের মতো কাজ করে, তখন তার নাম দিয়েছি আমরা পার্টিসিপিয়াল। তাহলে এই উত্তরটা কী হবে, পার্টিসিপিয়াল। আচ্ছা, এটা আমি ডিটেলস আলোচনা করছি না। পার্টিসিপিয়াল এবং জিরান্ডের মধ্যে কিছু পার্থক্য আছে, সেগুলো আমরা বলেছি আগেই, আপনারা একটু দেখে নিন। আমি এই বিষয়ে আর একটু কিছু ক্লিয়ার কাট ইনফরমেশন দিব পরে। দিস কোয়েশ্চেন ইজ 100% ইম্পর্টেন্ট। এইটা আমি এখনও পড়াই নাই, বাট এখান থেকে কোয়েশ্চেন আসে। হুইচ ওয়ান ইজ ইন পাস্ট ফর্ম? এখানে পাস্ট ফর্ম কোনটা আছে, এইটা থেকে আরও কয়েক ধরনের কোয়েশ্চন দেওয়া যায়, একই বিষয়ের পর কয়েক ধরনের প্রশ্ন এখান থেকে রেডি করা যাবে। এখানে লাইড, এখানে লে, এখানে পুট, এই তিনটা অপশন দেওয়া আছে। পুট জিনিসটা কি, তিনটাই সেম, পুট পুট পুট, তাহলে এটা পাস্ট ফর্ম। আবার লে যে শব্দটা, এই লে শব্দটার কয়েকটা অর্থ আছে, লের সাথে লেইডও হয়, হ্যাঁ, আবার লাই লে এরকম হয়, অর্থাৎ এই ভার্বের কয়েকটা জটিলতা আছে, এইটা নিয়ে আমি নেক্সট বলবো। এই জন্য এই একটা ভার্বের একই ধরনের ফর্ম যদি থাকে, আরেকটা অর্থ আছে এখানে দেখেন, এই সেম টাইপের আরেকটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে হ্যাং মানে ফাঁসি দেয়া। এইটার আরও দুই ধরনের রূপ আছে, একটা হচ্ছে হ্যাংয়ের সাথে হ্যাংড, আর একটা হচ্ছে হ্যাং হাং হাং। এই যে হাং নাকি হ্যাং বসবে, এইটা নিয়ে একটা জটিলতা তৈরি হয়। এই জন্য এই টাইপের ভার্বগুলা আপনাকে মনে রাখতে হবে স্পষ্ট করে। আর এরপরে দেওয়া আছে মাদার লাভস, মা হাসেন। হেয়ার লাভ জিনিসটা কি? আচ্ছা, লাভ জিনিসটা কি, আমরা কোন ভার্ব, আগে অপশনগুলো দেখি, ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ নাকি লিঙ্কিং ভার্ব? লাভ শব্দটা যেহেতু আমরা ট্রানজিটিভ ভার্ব মানে কি, যে ভার্বের কর্ম আছে তাকে আমরা কি দিয়ে প্রশ্ন করলে উত্তর পাবো। এখন মাদার হাসে, কি হাসে উত্তর দিলে পাবো না তো। এই জন্য এখানে লাভ জিনিসটা সেটা হচ্ছে গিয়ে একটা কি ভার্ব, এটা হচ্ছে গিয়ে ইনট্রানজিটিভ ভার্ব, মানে এর কোনো কর্ম নাই, এইটার পরে আর কোনো জিনিসই নাই, এই জন্য এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। আর সেটা তো লিঙ্কিং ভার্ব হবেই না, লিঙ্কিং ভার্বের নিয়ম আমরা আগেই পড়েছি। এরপরে ট্রানজিটিভ ভার্ব হবে না, কেননা কী দিয়ে প্রশ্ন করলে কোনো উত্তর পাওয়া যায় না। এইভাবে আমরা কি করব, আইডেন্টিফাই করব। অনেকের কাছে হয়তো এই প্রশ্নগুলো অনেক কঠিন মনে হচ্ছে। আপনার কাছে যদি কঠিন মনে হয়, তার মানে আপনার কাছে বেসিক নলেজ নাই। বেসিক নলেজ ছাড়া আপনি চাকরি পাবেন না, গ্যারান্টেড দিলে 100% বলা যায়। এই জন্য আপনাকে বেসিক নলেজটা গ্যাদার করতে হবে। এবং বেসিক নলেজ পড়া মানে যে সব পড়া তা কিন্তু না। বেসিক নলেজ মানে হচ্ছে গিয়ে টপিক সিলেক্ট করে ওই টপিকের কোন অংশ থেকে প্রশ্ন আসে না আসে সেইটা গুছিয়ে পড়া, এবং এমনভাবে পড়া যাতে দীর্ঘদিন মাথায় থাকে। বইয়ে রাখলে হবে না, এবং এত জিনিস মুখস্থ মানুষ করতে পারবে না। কম পড়ে কম মুখস্থ করে কীভাবে বেশি দিন থাকবে মাথায়, এবং কিভাবে পরীক্ষাতে এখান থেকে বুঝাই যাবে যে এখান থেকে আসতে পারে, এই বিষয়টার জন্য আমি আপনাদেরকে সাপোর্ট দিচ্ছি। তো সেই জন্য আমাদের এখানে কমেন্ট করবেন আপনার কীরকম লাগলো বা কী ক্ষেত্রে আপনার ভুল হয়েছে, এবং কি করবেন, লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।